523 শহরে এলো আদিবাসীরা। নীলের কথা শুনে ডিভাইনল্যান্ডের লোকেরা অবাক হয়ে গিয়েছিল, কারণ এই প্রথম ওরা এমন এক মাস্টারকে দেখছিল যে নিজের চেলাদেরও নিজের লেভেলেই রাখে। আজকালকার যুগে যা বিরল। নীল এদিক ওদিক দেখে ওদের বলল, এখানে কথা বলা যাবে না, এসো আমার সঙ্গে, ফলো মি বলেই সবাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। নীলের সঙ্গে থাকা এই ভীম, টুডু, গুটি মল্লার এদের শক্তি ছিল অনেক, কিন্তু শহরে এসে এরা নিজেদের একেবারে লুজার ভাবতে শুরু করেছিল। কোথায় ওদের ডিভাইনল্যান্ডের আদিবাসী জীবন, আর কোথায় ঝাঁ চকচকে শহুরে দুনিয়া। এখানে বড় বড় বিল্ডিং, চওড়া রাস্তা, রাস্তায় ছুটতে থাকা অসংখ্য গাড়ি দেখে ওদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল। এর আগে ওরা কেউ এমন দৃশ্য দেখেনি। নীল ওদের মুগ্ধ চোখে চারপাশে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরকম হাঁ করে কি দেখছো? ডিভাইনল্যান্ডে এসব দেখোনি তোমরা? গুটি বলল, না, দেখিনি তো। আপনি ডিভাইনল্যান্ডের ব্যাপারে আর কি বা জানেন? ওখানে ব্ল্যাক ফাউন্ডেশনের অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। সময় মতো খাবার আর ওষুধ পাওয়াটাই আমাদের জন্য অনেক। সবকিছুর জন্য ওদের ওপর নির্ভরশীল থাকি। তাই এত বড় বড় বাড়ি গাড়ির ব্যাপারে আমরা স্বপ্নেও কল্পনা করি না। বুঝলাম। গম্ভীর মুখে কথাটা বললেও নীলের আসলে ডিভাইনল্যান্ডের কথা ভেবে কষ্টই হচ্ছিল, কিন্তু এর পেছনের আসল হিসেবটাও ওর চোখে স্পষ্ট হয়ে গিয়েছিল। নীল জানতো আসলে ডিভাইনল্যান্ড আর প্রোফাউন্ড রিয়েলম সংঘবদ্ধ প্রতিষ্ঠান ছিল, কিন্তু আলাদা হতেই ডিভাইনল্যান্ডের কাছে সব রকম পুঁজির ঘাটতি হতে থাকে। তা সত্ত্বেও ওরা জায়গাটার উন্নয়ন এবং শিক্ষাকে অগ্রাহ্য করে শক্তি বাড়াতে ব্যস্ত হয়ে যায়। আজ শক্তির মোকাবিলায় ডিভাইনল্যান্ডের বাচ্চারা প্রোফাউন্ড রিয়েলমের এক্সপার্টদের জোর টক্কর দিতে পারে, কিন্তু শক্তি থাকলেও জীবনে বাঁচার সামান্যতম রসদটুকু থেকে এরা ছিল বঞ্চিত। আসলে উন্নত চাষ ব্যবস্থা থাকলে অনেক কিছুই করা যায়, কিন্তু প্রোফাউন্ড রিয়েলমের সবচেয়ে বড় অস্ত্র ছিল ওদের বিজ্ঞান ও প্রযুক্তি। বহু প্রজন্ম ধরে ওরা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির দিকে নজর দিচ্ছিল। এরই লাভ ভবিষ্যৎ প্রজন্ম পেয়েছে। ডিভাইনল্যান্ডকে ছাপিয়ে বহুদূর এগিয়ে গিয়েছে প্রোফাউন্ড রিয়েলম। এই ভেবে ডিভাইনল্যান্ডের জন্য খানিক দুঃখ করে নীল আদিবাসী দলটাকে নিজের অমলতাস বিল্ডিংয়ে নিয়ে গেল। আরাম করে সোফায় গা এলিয়ে বসে সবাইকে বলল, কিছুদিনের জন্য তোমরা এখানে আরাম করে থাকতে পারো। স্টাডি রুম আর দোতলায় যাওয়া ছাড়া এখানে যা করার করো। কিছু দরকার হলে আমাকে ফোন করে দিও, কেমন? শুনে আদিবাসীরা অবাক। ভীম হতভম্ব মুখে জিজ্ঞেস করলো, এখানে বিদ্যুতের কানেকশন, জল সবকিছু 24 ঘন্টা পাওয়া যায়? আর কল করতে বললেন মানে এই ঘরে ফোনও আছে? কিন্তু আমরা যে ফোন ব্যবহার করতেই জানি না। ভীমের কথা শুনে নীলের তো মাথায় হাত। ও আবারও বুঝলো জীবনযাত্রার মান ডিভাইনল্যান্ডে খুবই খারাপ। প্রোফাউন্ড রিয়েলমের ধারে কাছেও যায় না। তাই ফোন কল কি সেটা পরে বোঝাবে ভেবে নীল জিজ্ঞেস করলো, আচ্ছা এত ভাবতে হবে না, আগে স্নান করে বিশ্রাম করো। তোমাদের কাছে জামা কাপড় আছে তো? গুটির সাথে সাথে বলল, হ্যাঁ, জামা কাপড় সঙ্গে করে অনেক এনেছি বলেই বাক্স খুলে সব জামা বের করে দেখালো। সবকটাই প্রায় 17-18 শতকের রাজা মহারাজাদের পোশাকের মতো। এসব পরে কলকাতার রাস্তায় বেরোলে সবাই এদের নিশ্চিত পাগল ঠাউরাবে। এসব ভেবে নীল বলল, দেখো, এটা তো ডিভাইনল্যান্ড নয়, প্রোফাউন্ড রিয়েলম। তোমরা বর্তমানে কলকাতা শহরে আছো। এখানকার ধরন ধারণ, সংস্কৃতি খানিক আলাদা। যেমন দেশ তেমন বেশ কথাটা নিশ্চয়ই শুনেছ। তাই এখানে কিন্তু এখানকার মানুষদের মতো করেই তোমাদেরও থাকতে হবে। এসব জামা কাপড় পরা চলবে না। শান্তভাবে সহজ সরল ভাষায় নীল বুঝিয়ে বলল, কিন্তু ভীম এ কথায় খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। কিন্তু তাহলে আমরা পরবটা কি? কটা দিন কি উলঙ্গ হয়ে কাটাতে হবে আমাদের? শুনে রম্ভা আর মানালি তো লজ্জায় লাল। এদিকে নীলের বলা সব কথাকেই এরা একেবারে উল্টো বুঝছে দেখে নীল ভাবলো এদের সঙ্গে কথা বাড়িয়ে আর লাভ নেই। সঙ্গে সঙ্গে ফোন বের করেও পৃথাকে কল লাগালো। নীলের ফোন এসেছে দেখে পৃথা এদিকে অবাক মুখে ফোনটা ধরল। নীল, তুমি হঠাৎ? পাল্টা নীল কিছু বলবে তার আগেই এদিকে গুটি মল্লার আর বাকিরা কে আগে সোফায় বসবে তা নিয়ে ঝগড়া করতে শুরু করে দিল। দ্রুত ঝগড়া এমন পর্যায়ে চলে গেল যে সবাই নিজেদের অস্ত্র বের করে ফেলল। দেখে তো নীলের চক্ষু চড়ক গাছ। ওদের থামাতে নীল রে রে করে উঠল, আরে কি করছো? পুরো বাড়িটাই তো তোমাদের, বসার জন্য ঝগড়া কিসের? যেখানে খুশি বসো, সোফাতেই বসতে হবে কেন সবাইকে? এখানে কি সোনা লুকানো আছে নাকি? খানিক বকার সুরে কথাগুলো বলল নীল। তাই বাকিরা সাথে সাথে শান্ত হয়ে গেল। এদিকে নীলও এবার পৃথাকে শান্তভাবে ফোনে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল। পৃথা অবাক হয়ে বলল, কিন্তু নীল, তুমি আছো কোথায় এখন? হঠাৎ এত রাতে ফোন করলে মানে কোনো ইমার্জেন্সি আছে তাই তো? তুমি তোমার লোকেশনটা পাঠাও তো,
আমি এক্ষুনি আসছি। কথাগুলো খুব চিন্তিত মুখেই বলল পৃথা। নীলের সঙ্গে ওর এতদিন কোনো যোগাযোগ নেই। ভগবান জানে কি বিপদে পড়েছে ও। এতদিন ধরে এসবই ভেবে দুশ্চিন্তা করছিল পৃথা। কিন্তু নীল আশ্বস্ত করে বলল, শোনো, আগে তুমি আমার অমলতাস বিল্ডিংয়ে 10-12টা ফ্যাশন ডিজাইনারকে পাঠাও, 11টা মোবাইলও পাঠাবে, চালু সিম সহ। এর বেশি ফোনে বলতে পারছি না, বাকিটা তুমি এলে সামনাসামনি বলবো। ঠিক 1 ঘন্টা পর সবার স্নান সারা হলে নীল ভীম সহ বাকিদের ক্ষত সারাতে কিছু ওষুধ দিল। তারপর গুটি মল্লা সহ সবাই একেবারে বাচ্চাদের মতো নীলের পেছন পেছন যেতে লাগলো। নীলের এই বিশাল ভিলায় হাজার রকম জিনিস দেখে ওরা হাজারটা প্রশ্নও করতে লাগলো। নীল অতিষ্ঠ হয়ে উঠলেও বাধ্য হয়ে সবকটার উত্তর দিতে থাকলো। ওই বাতিটা দেখ কি ঝকমক করছে। আচ্ছা, এটা কি শুধুই বিদ্যুতে চলে, নাকি আমরা আমাদের কাল্টিভেশন বেসের স্পিরিচুয়াল এনার্জি দিয়েও বাতিটা জ্বালাতে পারবো? আচ্ছা, এই বাড়ির জল কোথা থেকে আসে, মাটির নিচ থেকে না সোজাসুজি নদী থেকে? আচ্ছা, এই জানলাগুলো কি দিয়ে বানানো যে ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে ভেতরটা দেখা যাচ্ছে না? আমি নিজের মুখও কেন দেখতে পাচ্ছি? এতে কি আয়না লাগানো? কিন্তু এটা কি করে সম্ভব? এই বাড়ির জিনিসগুলো তো মাথা মুন্ডু কিছু বুঝছি না। সবাই মিলে বাচ্চাদের মতো এমন আরো প্রশ্ন করতে লাগলো, আর নীল সব কটার উত্তর দিয়ে গেল। ডিভাইনল্যান্ডের আদিবাসীরাও জানতো ওরা নীলকে বেকার প্রশ্ন করে জ্বালাচ্ছে, কিন্তু নীল এত ধৈর্য ধরে সবের উত্তর দিচ্ছে দেখে ওদের নীলকে বেশ বড় দাদার মতো মনে হতে লাগলো। এদিকে নীলের ফোন পেয়েই পৃথাও সব ফ্যাশন ডিজাইনারদের অমলতাস বিল্ডিং এ পাঠিয়ে দিয়েছিল। আর মাঝরাত অবধি কাজ করে তারা ডিভাইনল্যান্ডের লোকজনদের জন্য দারুণ সব জামা কাপড় তৈরি করে ফেলেছিল। নীলও সবার জন্য হোটেল প্রাইম স্টার থেকে সুস্বাদু সব খাবার অর্ডার করে দিয়েছিল। সেসব খেয়ে আদিবাসীরা অবাক। ও মা, এখানকার খাবার কি অপূর্ব স্বাদ! একজন বলল, আমি তো ব্ল্যাক ফাউন্ডেশনের পার্টিতেও গিয়ে খেয়েছি, ওখানকার সেরা রাঁধুনিরাও এত ভালো খাবার বানাতে পারবে না। আরেকজন বলল, আচ্ছা, আমরা কি রোজ এমন খাবার খেতে পাবো, না আজ আমাদের এখানে প্রথম দিন বলে আপনি একটা স্পেশাল ট্রিট দিলেন আমাদের? আগের দিন পুরো রাতটা না ঘুমিয়েও শক্তিশালী কাল্টিভেশনের কারণে আদিবাসীদের শরীর মন সব একেবারে চাঙ্গা ছিল। ভালো খাবার খেয়ে সকলে আরো খুশি হয়ে উঠেছিল। নীল সেটা দেখে বলল, দেখো, আজকের দিনটা আমাদের সবার কাছেই কিন্তু বিশেষ, কারণ আজ থেকে তোমরা সবাই প্রোফাউন্ড রিয়েলমে একটা নতুন জীবন শুরু করতে চলেছ। ভবিষ্যতে সুযোগ থাকলে তোমরা তোমাদের পরিবারের লোকদেরও এখানে ডেকে নিতে পারো। যতদিন আমি আছি কারোর চিন্তা করার কিছু নেই। কথা দিচ্ছি, কাউকে কখনো এখানে খালি পেটে ঘুমোতে হবে না। এই আনন্দে চিয়ার্স বলে হুইস্কির গ্লাসটা একবার শূন্যে তুলেই এক ঢোকে শেষ করে ফেলল নীল। এদিকে নীলের কথায় ভীম সহ সবাই উত্তেজিত হয়ে ওরই দেখা দেখি হুইস্কির গ্লাস চিয়ার্স করে এক ঢোকে খেতে গেল। কিন্তু হুইস্কি খাওয়ার অনভ্যাসে কেউই ব্যাপারটা গিলতে না পেরে পরপর সব ফোয়ারার মতো মুখ থেকে ফেলতে লাগলো। গুটি মুখ ভেটকে বলল, না বাগো, এই জলে তো বিষ মেশানো আছে দেখছি। আচ্ছা মিস্টার নীল, আমি শুনেছি এই মুখ চালানো পানীয়টা নাকি এখানে ছোট ছোট বোতলে খুব দামে বিক্রি হয়। যদি এটা সত্যি হয়ে থাকে, তার মানে আপনি বেশ ভালো রকম বড় লোক, তাই না? আপনার কাছে অনেক টাকা, বলুন। হাসতে হাসতে কথাটা গুটি বললেও নীল এর উত্তর দিল না, কারণ সেই মুহূর্তে নীল নিজেও জানতো না ও ঠিক কতখানি বড় লোক। কত টাকা আছে ওর, তার কোনো হিসেবই ছিল না নীলের কাছে। রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কলকাতার এক বিখ্যাত কোম্পানি, যার শাখা এই মুহূর্তে দেশের সমস্ত বড় বড় শহরে আছে। প্রত্যেক মাসের 10 তারিখে এই কোম্পানি নানা রকম ওষুধের নিলাম রাখে, যার থেকে কোম্পানির 100 থেকে 200 কোটি টাকার লাভ হয়। তার উপর নীলের কাছে দ্য এনএ হোটেলের মালিকানাও ছিল, এবং বসু ইনফ্রাস্ট্রাকচারের বিজনেসটাও নীলের নামেই রেজিস্টার্ড ছিল। তাই নীলের কাছে মোট সম্পত্তির পরিমাণ কত তার হিসেব করা সত্যিই বেশ মুশকিলের। ঠিক সকাল 9টায় নীল ডিভাইনল্যান্ডের লোকেদের ফোন এবং ফ্রিজ, গ্যাস সহ খুব বেসিক কিছু ইলেকট্রিক জিনিসের ব্যবহার শিখিয়ে দিল, এবং আধ ঘন্টা ধরে হাতে কলমে সবটা বুঝিয়ে যখন ওর মনে হলো এবার আদিবাসীরা জিনিসগুলো ব্যবহার করতে পারবে, তখন নীলও বাকিটা ওদের উপর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আসলে ওদিকে ক্যাম্পিং ইভেন্টের লোকেদের সবাইকে পুরোপুরি উচ্ছেদ করা যায়নি, তাই নীল খুব বেশিক্ষণ অনুপস্থিত থেকে ওদের মনে সন্দেহ তৈরি করতে চাইছিল না। তাই তড়িঘড়ি কুণালের সঙ্গে নীল নিজের তাঁবুতে ঢুকলো, আর দেখলো নবাব গুহ ও ভরত মৌলিক খুব গম্ভীর মুখে ওখানে বসে নীলের জন্যই অপেক্ষা করছেন। নীল সন্দেহের উদ্রেক ঘটাবে না বলেই হালকা চালে বলল, কি ব্যাপার, আজও সকাল সকাল উঠে গেছেন কেন? আমরা তো জিতে গেছি, এবার আরাম করে ঘুমানোই যায়। কুণাল আর নীল কেউই ভরতদের গম্ভীর মুখের কারণটা বুঝতে পারছিল না। এদিকে নবাব আর ভরত কিছু না বলে গম্ভীর মুখে নীলের দিকে তাকিয়ে দেখছিলেন শুধু। নীল তাই না পেরে খানিক দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ আপনারা এত গম্ভীর হয়ে আছেন কেন?
খানিক থমকে থেকে নবাব এবার বললেন, 3 দিনের মধ্যে প্রোফাউন্ড রিলেমের আর্মি কলকাতা ছেড়ে চলে যাবে, আর সব এক্সপার্টরা সঙ্গে সঙ্গে নিজেদের গ্রুপের অ্যাক্টিভিটিতে ব্যস্ত হয়ে পড়বে। নীল বলল, হ্যাঁ তাতে তো ভালোই, ডিভাইন ল্যান্ডের আর্মিও পিছিয়ে গেছে, তাহলে আর এখানে থেকে লাভই বাকি। সবাই যে যার জায়গায় ফিরে গিয়ে ভালো ভালো কাজ করুক, এটাই তো এখন কাম্য। নবাব শুনে বললেন, আমি বলতে চাইছি এবার আমরা আলাদা হয়ে যাব। তোমারও নিশ্চয়ই এ ব্যাপারে কিছু বলার আছে। এই যেমন যুদ্ধের সময় যা কিছু হলো সেটা কিভাবে হলো, এটা জানার কি আমাদের কোনো অধিকার নেই? শুনেই নীল আর কুণালের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বুঝতে পারলো না কি উত্তর দেবে এই প্রশ্নের। নীল কি নবাবদের যুদ্ধের ব্যাপারে সব সত্যিটা বলবে? ব্ল্যাক ফাউন্ডেশন এবার কি করবে? তবে কি আবার যুদ্ধের দামামা বাজবে, না সবটা সত্যি শান্ত হবে এবার?